প্রতিশোধ, প্রতারণা আর ভালোবাসার এক অবিশ্বাস্য গল্প। একজন যুবক যার সততা ছিল তার সবচেয়ে বড় পরিচয়, কিন্তু যখন তার আপন জিনিস কেউ কেড়ে নেয়, তখন সে কি চুপ থাকবে? এক রহস্যময় চুরি, ভয়ঙ্কর প্রতিশোধ এবং এক নারীর আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই। এই গল্পে আছে টান টান উত্তেজনা, কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি লোভ? জানতে হলে গল্পটা পুরোটাই শুনতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের অন্তরালে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 2025 সালে সম্প্রতি রিলিজ পাওয়া মালায়াম মুভি পন ম্যান এক্সপ্লেন করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন আর সময় নষ্ট না করে মূল গল্প শুরু করি। সিনেমাটি শুরু হয় কোলাম শহরে, যেখানে এক গির্জার কর্মী গির্জার দেয়ালে লাগানো পোস্টারগুলো খুলে ফেলছিল। ঠিক তখনই ব্রুনো সেখানে আসে এবং তাকে মারতে শুরু করে। আসলে ওই পোস্টারগুলো সেই রাজনৈতিক দলে ছিল যার জন্য ব্রুনো কাজ করত, আর যেহেতু ওই ব্যক্তি পোস্টারগুলো সরিয়ে ফেলেছিল, ব্রুনো তাকে প্রচণ্ড মারধর করে। এই ঘটনার কারণে গির্জার লোকেরা ব্রুনোর উপর প্রচণ্ড রেগে যায়। এরপর ফাদার ব্রুনোকে ডাকেন এবং তাকে বলেন ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে, কিন্তু ব্রুনো বলে সে ক্ষমা চাইবে না। তার যুক্তি ছিল কেউ তার দলের পোস্টার সরানোর সাহস কিভাবে দেখায়। ব্রুনোর এই অ্যাটিটিউড দেখে সেই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করে এবং ব্রুনোর বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস ফাইল করে। এরপর আমরা ব্রুনোর বোন স্ট্যাফিকে দেখতে পাই, যার বিয়ে মারিয়ানো নামের এক ব্যক্তির সঙ্গে ঠিক হয়েছিল। মারিয়ানোর মা স্ট্যাফির মায়ের কাছে 25 তোলা স্বর্ণ দাবি করে। স্ট্যাফির মা প্রতিশ্রুতি দেন যে বিয়ের দিন তিনি 25 তোলা স্বর্ণ দেবেন। এখানে জানা যায় কয়েক বছর আগে স্ট্যাফির বাবা মারা গেছেন। যখন তিনি জীবিত ছিলেন, গ্রামের মানুষদের অনেক সাহায্য করতেন। এজন্য স্ট্যাফির মা একদম নিশ্চিত ছিলেন যে তার মেয়ের বিয়ের জন্য গ্রামবাসীরা তাকে সাহায্য করবে। তাই তিনি এক মহিলার কাছে স্বর্ণ চাইতে যান, কারণ স্ট্যাফির বাবা একসময় ওই মহিলাকে বিয়ের জন্য প্রচুর স্বর্ণ দিয়েছিলেন, কিন্তু ওই মহিলা স্বর্ণ দিতে অস্বীকার করে। এটা দেখে স্ট্যাফির মা বুঝতে পারেন তারা যতই অন্যদের সাহায্য করুক না কেন, এখন কেউ তাদেরকে সাহায্য করতে আর এগিয়ে আসবে না। এই কারণে তিনি প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যান, কারণ যদি তিনি 25 তোলা স্বর্ণ না দেন তাহলে স্ট্যাফির বিয়ে ভেঙে যাবে। একই সঙ্গে তিনি ব্রুনোর কারণেও বেশ চিন্তিত ছিলেন, কারণ ব্রুনো কোনো কাজ করত না বা কোনো দায়িত্বও নিত না। এই কারণে সে ব্রুনোর উপর খুব বিরক্তও ছিলেন। এরপর ব্রুনো পার্টি অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ গির্জার সেই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছিল এবং ব্রুনোর এই বিহেভিয়ারের কারণে গ্রামের লোকেরাও ব্রুনোর বিরুদ্ধে চলে যায়। সামনে ইলেকশন আসছে বলে দল কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই তাকে দল থেকে বের করে দেওয়া হয়। দলের এক সদস্য ব্রুনোকে পরামর্শ দেয় যে কিছুদিনের জন্য সে গ্রাম ছেড়ে দূরে থাকুক, না হলে সমস্যা আরও বাড়বে। এরপর সে ব্রুনোকে এক লজে থাকার ব্যবস্থা করে দেয়। সেই লজে গিয়ে ব্রুনোর সাথে শর্মা নামের এক ব্যক্তির দেখা হয়। যখন শর্মা জানতে পারে যে ব্রুনোর বোনের বিয়ে আছে এবং তার কাছে কোনো টাকা নেই এবং 25 তোলা স্বর্ণ না দিলে বিয়ে ভেঙে যাবে, তখন সে ব্রুনোকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। শর্মা এক ব্যক্তিকে ফোন করে পুরো পরিস্থিতি জানায়। ওই ব্যক্তি শর্মাকে বলে যে সে আজিশকে পাঠাবে, কারণ আজিশই তাদেরকে সাহায্য করতে পারবে। পরের দিন আজেশ ব্রুনোর সঙ্গে দেখা করতে আসে এবং আমরা জানতে পারি যে আজেশ আসলে এমন একজন ব্যক্তি যে বিনামূল্যে বিয়ের জন্য স্বর্ণ ধার দিত। বিয়ের উপহার ও পাওয়া টাকা থেকে সে কিছু লাভ সহ স্বর্ণের টাকা ফেরত নিত। যদি পুরো টাকা ফেরত না আসতো তাহলে সে সমপরিমাণ স্বর্ণ ফেরত নিয়ে যেত। আজেশ ব্রুনোকে আশ্বাস দেয় যে সে বিয়ের দিন স্বর্ণ নিয়ে আসবে এবং পুরো সময় সেখানে থাকবে, যতক্ষণ না পুরো টাকা পরিশোধ হয়। ব্রুনো প্রথমে এটি মানতে রাজি ছিল না, কিন্তু তার আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় আজেশ খুব ড্রিঙ্কস করে এবং যেখানেই যায় প্রচুর মদ খায়। এরপর বিয়ের দিন আসে, কিন্তু তখনও পর্যন্ত আজেশ আসেনি। এতে স্ট্যাফির মা প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যান। ঠিক তখনই আজেশ সেখানে আসে এবং 25 তোলা স্বর্ণও নিয়ে আসে। এরপর সে স্ট্যাফিকে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করতে বলে, কিন্তু স্ট্যাফির মা এসে স্বাক্ষর করে। এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয় এবং আজেশ সেখানে থাকে, যাতে অনুষ্ঠানের পর সে তার পাওনা বুঝে নিতে পারে। আজেশ সেখানে প্রচুর মদ খেতে থাকে। অবশেষে বিয়ের সব অনুষ্ঠান শেষ হয় এবং আজেশ তার হিসাব গুছিয়ে নিতে আসে।
কিন্তু দেখে এখন পর্যন্ত শুধুমাত্র ১৩ তোলা স্বর্ণের টাকারই ব্যবস্থা করা গেছে। এটা দেখে আজেশ স্ট্যাফির মাকে বলে যে সে এই টাকা আর বাকি ১২ তোলা স্বর্ণ ফেরত নিয়ে যাবে। এটা শুনে স্ট্যাফির মা অনুরোধ করতে থাকে যে সে যেন একটু অপেক্ষা করে, কারণ সেদিন স্ট্যাফির বাসরাত ছিল এবং সে চায়নি নতুন দম্পতির প্রথম রাত এভাবেই নষ্ট হোক। আর স্ট্যাফি তখন বেডরুমে ছিল, তাহলে তার মা কিভাবে তার কাছ থেকে গয়না আনতে পারত? প্রথমে রাজেশ এতে রাজি হচ্ছিল না, কিন্তু স্ট্যাফির মা বারবার অনুরোধ করায় শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। এদিকে স্ট্যাফির মা ব্রুনোর উপর প্রচন্ড রেগেছিল, কারণ ব্রুনো চার্চে যা করেছিল তার ফলে চার্চের লোকেরা না তো বিয়েতে এসেছিল, না ব্রুনোর পার্টি থেকে তারা কোনো সাপোর্ট পেয়েছিল। এই কারণে তাদের বিয়ে থেকে গিফটের টাকার পরিমাণ অনেক কম উঠেছিল। এরপর স্ট্যাফির মা স্ট্যাফির রুমে গিয়ে বলে যে কিছু গয়না তাকে ফেরত দিতে হবে। এটা শুনে স্ট্যাফি বলে এখনো তার স্বামী ঘুমায়নি, যখন তার স্বামী ঘুমিয়ে পড়বে তখন সে গয়না ফেরত দিয়ে দিবে। এরপর সবাই অপেক্ষা করতে থাকে কখন স্ট্যাফির স্বামী ঘুমাবে। অপেক্ষা করতে করতে আজেশ আবার মদ খায় এবং তার চোখ লেগে আসে। যখন তার চোখ খুলে সে দেখে স্ট্যাফি তার স্বামীর সঙ্গে চলে যাচ্ছে। এটা দেখে আজেশ খুব অবাক হয়। তখন স্ট্যাফির মা তাকে জানায় যে স্ট্যাফির স্বামী তাড়াহুড়ো করে তাকে এখান থেকে নিয়ে গেছে। এটা শুনে আজেশ প্রচন্ড রেগে যায় এবং স্ট্যাফির মাকে বলে যে স্ট্যাফি তার গয়না নিয়ে পালিয়েছে, সে যে করেই হোক তার গয়না ফেরত চায়। যদি সে গয়না না পায় তাহলে স্ট্যাফির স্বামীকে সব সত্য বলে দেবে। এটা শুনে ব্রুনো প্রচন্ড রেগে যায় এবং আজেশকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আজেশ তার হুমকিতে ভয় পায় না। এরপর ব্রুনো বলে যে সে স্ট্যাফির শ্বশুর বাড়ি গিয়ে গয়না এনে দেবে। তবে আজেশ ব্রুনোর উপর আর বিশ্বাস করতে পারে না, তাই সে নিজেই সেখানে গিয়ে গয়না ফেরত আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে স্ট্যাফির শ্বশুরবাড়ির ঠিকানা জানতে পারে তখন সে বিস্মিত হয়ে যায়, কারণ সেই জায়গার লোকেরা খুবই ভয়ঙ্কর ছিল এবং স্ট্যাফির স্বামীও কোনো গ্যাংস্টারের চেয়ে কম কিছু ছিল না। তবু আজিজ তার সিদ্ধান্ত বদলায় না। এদিকে স্ট্যাফি তার শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছিল। তার শাশুড়ি ও ননদ বারবার তার গয়নাগুলো দেখছিল এবং তারা খুব খুশি ছিল, কারণ অবশেষে তাদের বাড়িতে এত গয়না এসেছে। স্ট্যাফি যখন তাদের ম্যারেজ সেরেমনির প্রোগ্রামে বসেছিল তখন হঠাৎ সে আজেশকে সেখানে দেখতে পায়। এটা দেখে স্ট্যাফি ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর স্ট্যাফির মা ও তার ভাইও সেখানে আসে। স্ট্যাফি তার মাকে জানায় যে আজেশ এখানে চলে এসেছে এবং সে ভয় পাচ্ছে যে আজেশ সবাইকে সত্যটা বলে দেবে। এদিকে আজেশ সবাইকে বলে যে সে স্ট্যাফির কাজিন। এরপর সে স্ট্যাফির স্বামীর সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে বসে মদ খাওয়া শুরু করে। যখন স্ট্যাফির স্বামী সেখান থেকে চলে যায় তখন আজেশ স্ট্যাফির স্বামীর বন্ধুদের জানায় যে সে কি কাজ করে। সে বলে সে এইভাবে গয়না দেয় যাতে কনে বিয়ে করতে পারে। পরে উপহারের টাকা দিয়ে তারা সেই গয়নার দাম শোধ করে। আর যদি কেউ তার সঙ্গে প্রতারণা করতে চায় তবে তার কাছে অনেক উপায় আছে যার মাধ্যমে সে টাকা ফেরত নিতে পারে। এটা শুনে ব্রুনো প্রচন্ড রেগে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে কিভাবে আজেশের পিছু ছাড়া যায়। সে কয়েকবার আজেশকে মেরে ফেলারও চিন্তা করে, কিন্তু সাহস করতে পারে না। সেই রাত আজেশ ও ব্রুনো স্ট্যাফির শ্বশুর বাড়িতেই থাকে। পরদিন সকালে তারা স্ট্যাফির কাছে গয়নার দাবি করে, কিন্তু স্ট্যাফি গয়না ফেরত দিতে অস্বীকৃতি জানায়। স্ট্যাফি বলে সে কেন গয়না ফেরত দেবে? যদি সে গয়না দিয়ে দেয় তাহলে না জানে তার স্বামী তার সাথে কি করবে। সে ব্রুনোকে বলে যদি ব্রুনো আগে থেকেই কিছু দায়িত্ব নিত তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। এরপর স্ট্যাফি আজেশকে বলে সে যেন ব্রুনোর কাছ থেকে তার টাকা আদায় করে। এটা শুনে আজেশ অবাক হয়ে যায়, আর ব্রুনোও বুঝতে পারে না যে এখন সে কি করবে। এরপর আজেশ ব্রুনোকে নিয়ে একটি লজে গিয়ে ওঠে, কারণ সে তার টাকা যে করেই হোক ফেরত চায়। কিন্তু ব্রুনো খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানত যে সে কোথাও থেকে এতগুলো টাকা জোগাড় করতে পারবে না। যে দলের জন্য সে লড়াই করেছিল সেই দলই তাকে দল থেকে বের করে দিয়েছে। এই কারণে ব্রুনো ভীষণ হতাশ হয়ে পড়ে এবং আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু আজেশ তাকে থামিয়ে দেয় এবং বলে যদি একটা রাস্তা বন্ধ হয়ে যায় তবে আরেকটা রাস্তা আপনা আপনি খুলে যায়। শুধু একটু কষ্ট করতে হবে, কারণ তাদের পূর্বপুরুষদের কোনো সম্পত্তি নেই, তাই যা কিছু করতে হবে তা নিজেদেরই উপার্জন করে করতে হবে। এরপর আজেশ স্ট্যাফির স্বামীকে ফোন করে এবং আবার পার্টি করার কথা বলে। স্ট্যাফির স্বামী এতে রাজি হয় এবং তাদের বাড়িতে ইনভাইট করে। পরের দিন যখন তারা সবাই ফার্ম হাউসে পার্টি করছিল তখন আজেশ ইচ্ছাকৃতভাবে স্ট্যাফির স্বামীকে উস্কাতে শুরু করে। সে তাকে বলে যদি সে তার লেক থেকে সমস্ত চিংড়ি বিক্রি করে দেয় তাহলে কি হবে।
এই কথা শুনে স্ট্যাফির স্বামী প্রচণ্ড রেগে যায়, কারণ সে একদমই পছন্দ করত না যে কেউ তার লেক থেকে চিংড়ি চুরি করুক। এই কারণে সে আজিসের উপর চড়াও হয়। আজিসও পাল্টা রেগে যায় এবং তার কলার ধরে ফেলে, কিন্তু আশেপাশের লোকেরা দুজনকে কোনোভাবে শান্ত করে। এরপর স্ট্যাফির স্বামী ব্রুনোকে বলে, আজিসকে বলো সে যেন আগামীকাল দুপুর ৩টার মধ্যে এসে ক্ষমা চায়, না হলে তার অবস্থা ভালো হবে না। ব্রুনো আজিসকে এই কথাগুলো জানায়, আর আজিস তাকে বলে, চিন্তা করো না, আমি অবশ্যই স্ট্যাফির স্বামীর সঙ্গে দেখা করব। এরপর দেখা যায় স্ট্যাফির স্বামী স্ট্যাফিকে জিজ্ঞাসা করে যে এই আজিস আসলে কে। স্ট্যাফি উত্তর দেয়, সে আমার কাজিন। কিন্তু তার স্বামী তখন জানতে চায়, তাহলে সে কেন আমার উপর এত রেগে যাচ্ছে। তখন স্ট্যাফি পুরো ঘটনা খুলে বলে কিভাবে তারা স্বর্ণের গয়না ধার নিয়েছিল, যার দাম এখনো পরিশোধ করা হয়নি, এবং এই কারণেই আজিস বারবার ফিরে আসছে তার গয়নাগুলো ফেরত নিতে। এই কথা শুনে স্ট্যাফির স্বামী প্রচণ্ড রেগে যায় এবং স্ট্যাফিকে ধমক দিতে শুরু করে, তুমি আমাকে ঠকিয়েছ, তুমি কিভাবে ধার করা গয়না নিয়ে আসতে পারলে। এরপর যখন স্ট্যাফির শাশুড়ি এই বিষয়ে জানতে পারে, তখন তিনিও স্ট্যাফিকে বকাঝকা করেন। এরপর আজিজ স্ট্যাফির স্বামীর সঙ্গে দেখা করতে যায় এবং তাকে বলে, আমি জানি তুমি সবকিছু জেনে গেছো। আসলে আজিজ ইচ্ছে করেই স্ট্যাফির স্বামীর কলার ধরেছিল, যাতে সে সন্দেহ করে এবং স্ট্যাফির কাছে সত্যটা জানতে চায়। আর এখন স্ট্যাফির হাজবেন্ড সব সত্য জানে। এরপর আজিজ তাকে অনুরোধ করে, আমার গয়না ফিরিয়ে দাও। কিন্তু স্ট্যাফির স্বামী বলে, আমি গয়না ফেরত দিতে পারবো না, কারণ আমার দুটো বোন আছে। বড় বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো তার কিছু দেনা বাকি আছে, আর ছোট বোনের বিয়েও করতে হবে। আজিজ তাকে বোঝানোর চেষ্টা করে, যেদিন থেকে স্ট্যাফি আমার গয়না এনেছে সেদিন থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমাকে চোর মনে করছে, আমার সততা প্রশ্নবিদ্ধ হয়েছে, আমি আমার গয়না ফেরত চাই। কিন্তু স্ট্যাফির স্বামী গয়না ফেরত দিতে রাজি হয় না। এ নিয়ে তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয় এবং এক পর্যায়ে স্ট্যাফির স্বামী আজিজকে ছুরি মেরে বসে। আজিজের প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। পরে যখন স্ট্যাফি স্বামী বাড়ি ফিরে আসে, তার হাতে রক্তমাখা ছুরি দেখে স্ট্যাফি বুঝতে পারে যে নিশ্চয়ই সে আজিজের সঙ্গে কিছু করেছে। তাছাড়া আজিজকে কোথাও দেখা যাচ্ছিল না, যা স্ট্যাফিকে আরও চিন্তিত করে তোলে। স্ট্যাফি তখন ব্রুনোকে আজিজ সম্পর্কে জানায়। এরপর ব্রুনো আজিজকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায় না। আজিজের বাইক পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর স্ট্যাফি ও ব্রুনো এরপর আজিজের মায়ের বাড়িতে যায় এবং দেখে আজিজের মা ও বোন খুব কষ্ট করে শ্রমিকের কাজ করছে। আজিজ কষ্ট করে তাদের জন্য টাকা উপার্জন করছিল। এই দৃশ্য দেখে স্ট্যাফি ও ব্রুনো তাদের নিজেদের ভুল বুঝতে পারে। তারা অনুভব করতে পারে যে আজিজের সঙ্গে তারা অনেক বড় অন্যায় করেছে। এরপর স্ট্যাফি যখন বাড়ি ফিরে আসে, সেই সমস্ত গয়না নিয়ে আজিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বের হয়। কিন্তু পথে তার স্বামী তাকে ধরে ফেলে এবং জোর করে বাড়ি ফিরিয়ে আনে। সে স্ট্যাফিকে মারধর করে এবং বলে, তুমি কোথাও যেতে পারবে না। এরপর আমরা দেখি স্ট্যাফির স্বামী একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। যখন সে প্রায় জিততে চলেছিল, তখন সে আজিজকে দেখে। তাকে দেখে সে হতবাক হয়ে যায়। আজিজ তখন বলে, আমি এত সহজে মরব না। এই কথা শুনে স্ট্যাফির স্বামী বলে, আমি তোমাকে মারতে চাইনি, যদি চাইতাম তাহলে এমনভাবে ছুরি মারতাম যাতে তুমি সেখানেই মরে যেতে। সে আজিজকে মেরে জেলে যেতে চায়নি, কিন্তু সে এটাও বলে, আমি তোমার গয়না ফেরত দেব না। আজিজ তখন বলে, আমি আমার গয়না না নিয়ে এখান থেকে যাব না। এরপর যখন স্ট্যাফি জানতে পারে যে আজিজ এখনো বেঁচে আছে, সে খুব খুশি হয়। সে আজিজকে জানায়, গয়নাগুলো আমাদের বাড়ির লকারে আছে। কিন্তু আজিজ বলে, আমি চুরি করে গয়না নেব না। যদি চুরি করতে পারতাম অনেক আগেই করে ফেলতাম। আমি কেবল তখনই গয়না নেব যখন তোমার স্বামী নিজে এসে গয়না আমার হাতে দেবে। এদিকে স্ট্যাফি ও আজিজের কথাবার্তায় বোঝা যায় যে তাদের একে অপরের প্রতি ভালোবাসার অনুভব তৈরি হচ্ছে। এর পরের দিন স্ট্যাফি তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একটি মেলার দিকে যাচ্ছিল। স্ট্যাফির শাশুড়ি তাকে বলে, সব গয়না পরে নাও। কিন্তু স্ট্যাফি বলে, আমি কেবল সেই গয়নাগুলোই পরব যেগুলোর দাম আমরা নিজেরা দিয়েছি। এই কথা শুনে স্ট্যাফির স্বামী প্রচণ্ড রেগে যায় এবং সে গয়নাগুলো নিজের কাছেই রেখে দেয়, কারণ তার মনে হচ্ছিল যদি তারা বাড়িতে না থাকে তবে আজিজ সেখানে এসে চুরি করতে পারে। কিন্তু ঠিক তখনই আজিজ তার সামনে এসে দাঁড়ায় এবং বলে, আমি চোর নই। এরপর স্ট্যাফি তার পরিবারের সঙ্গে মেলায় চলে যায়, যেখানে তার ছোট ননদের বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু স্ট্যাফি তার ননদকে বলে, তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে কি তুমি এই বিয়ে করতে চাও কিনা।
সে ননদকে সতর্ক করে, ভালোভাবে চিন্তা করেই বিয়ের সিদ্ধান্ত নাও, কারণ বিয়ের পর একজন মেয়ের আর নিজের কোনো বাড়ি থাকে না, না শ্বশুর বাড়ি না বাবার বাড়ি, কেউ তার জন্য সবসময় পাশেও থাকে না। এই কথা বলে স্ট্যাফি তার ননদকে নিজের বালা উপহার দেয় এবং বলে সবসময় সুখে থেকো। অন্যদিকে আমরা দেখি আজেশ স্ট্যাফি স্বামী চিংড়ি লেকে চলে যায় এবং সেখানকার ড্যাম খুলে দেয়। এরপর সে স্ট্যাফির স্বামীকে ফোন করে জানায় যে তোমার কাছে থাকা গয়নাগুলোর দাম অন্তত 10 লাখ টাকা, কিন্তু যদি আমি এই লেকের সব পানি ছেড়ে দিই তাহলে তোমার সব চিংড়ি ভেসে যাবে এবং তোমার এর থেকেও বিশাল ক্ষতি হবে। এই কথা শুনে স্ট্যাফির স্বামী আতঙ্কিত হয়ে বলে, দয়া করে এটা করো না, আমি তোমার সব গয়না ফিরিয়ে দেব। এরপর সে আজেশের কাছে আসে এবং রাগের সঙ্গে গয়নাগুলো তার সামনে ছুঁড়ে ফেলে, সঙ্গে সঙ্গে ড্যামের গেট বন্ধ করে দেয়। কিন্তু এরপরই স্ট্যাফির স্বামী আজেশের উপর আক্রমণ করে এবং তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এই লড়াইয়ে আজেশ গুরুতর আহত হলেও সে গয়নাগুলো ছাড়তে রাজি হয় না। শেষ পর্যন্ত সে নিজের গয়না নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই স্ট্যাফি স্বামীর লোকেরা সেখানে চলে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তেও ব্রুনো এসে হাজির হয়। সে আজেশকে বলে, তুমি এখান থেকে চলে যাও, এদের আমি সামলে নেব। এরপর আজেশ নদীর ধারে চলে যায়, যেখানে সে দেখতে পায় স্ট্যাফি তার জন্য অপেক্ষা করছে। আজেশকে জীবিত দেখে স্ট্যাফি খুব খুশি হয়। আজেশ বুঝতে পারে যে স্ট্যাফি এখন তাকে সত্যিই অনেক পছন্দ করতে শুরু করেছে। তখন আজেশ স্ট্যাফিকে বলে, তোমার সৌন্দর্য এই গয়নাগুলোতে নেই। তুমি এমন একজন মানুষের সঙ্গে নিজের জীবন নষ্ট করো না যে তোমার মূল্যই বুঝে না, বরং তোমার নিজের পায়ে দাঁড়ানো উচিত। এই কথা শুনে স্ট্যাফি বুঝতে পারে যে আজেশ ঠিক বলছে। সে বলে, আমি আর আমার শ্বশুরবাড়িতে ফিরে যাব না। এরপর স্ট্যাফি ও আজেশ একসঙ্গে কোলাম শহরের উদ্দেশ্যে রওনা হয়, যাতে তারা নিজেদের নতুন জীবন শুরু করতে পারে। এভাবেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, মুভির গল্পটি কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।